দূর থেকে আসছেন বুঝি? এদিকে আগে কখনো দেখেছি বলে তো মনে হচ্ছে না। তা কোথায় যাবেন? কোথাও যাব না ভাই, পথে পথে ঘুরে বেড়াই আর ভগবানের নাম করি। খুব তেষ্টা পেয়েছে, একটু জল খাওয়াতে পারো? আপনারা ব্রাহ্মণ? কর্তা, আমরা কুলু, আমাদের জল তো আপনাদের চলবে না। ওই কলসিতে জল আছে, বেলে মাটির কলসি, ঠান্ডা জল, নতুন মাটির ভার দিচ্ছি, নিজে নিয়ে খান। তুমি ব্যস্ত হইও না, আমি এত কঠোর সাধু নই। ওই তো কলসির ওপরে দেখছি ঘটি আছে, আমি ওর থেকেই খেয়ে নেব। তুমি ওই ঘটিটা ধুয়ে আমাকে দাও, ভয় নেই, আমার জাত এত ঠুনকো নয়। কর্তা, একটা কথা বলবো? বলো। আপনি কি সন্ন্যাসী? কি করে বুঝলে? আমার তো গেরুয়া নেই। গেরুয়া দরকার হয় না ঠাকুর মশাই, সাধক মানুষ দেখলেই চেনা যায়। না, আমি সন্ন্যাসী নই, তবে পথে পথে ঘুরে বেড়াই বটে, সত্যিকারের সাধুর খোঁজ করি। একটা কথা সাহস করে বলি বাবু। কি? আজ আপনাকে যেতে দেব না, আমার বাড়িতে রাতটা থাকুন। প্রস্তাবটা মন্দ নয়। সন্ধেবেলা গ্রামে পৌঁছেছি, কোথায় থাকবো না থাকবো কোনো ঠিক নেই। আচ্ছা বেশ, থাকবো খনি। এ গ্রামের নামটা কি হে? আজ্ঞে খোলসে পোতা। আর তোমার নাম? আমার নাম সিদ্ধেশ্বর, সিদ্ধেশ্বর কুণ্ডু। আমরা কুলু। আপনি দয়া করে যখন থাকতে রাজি হয়েছেন, আপনাকে কিন্তু নিজের রান্নাটা নিজে করে নিতে হবে। আমাদের হাতের রান্না তো আপনার চলবে না, জোগাড় যন্ত্র সব আমি করে দেবো। যা ভালো বুঝো করো, তবে আমার আপত্তি ছিল না, মনে রেখো। আমার দোকান বন্ধ করতে আরো আধ ঘন্টা দেরি আছে কর্তা। আপনি ততক্ষণে বসে একটু মুড়ি বাতাসা খেতে খেতে গল্প করুন। কি রে কমলি, কি চাই? মা পাঠালো তেল, নুন আর মটর ডাল নেবার জন্য। পয়সা এনেছিস? কি রে, পয়সা এনেছিস? না সিধু কাকা, জানেন তো বাবা এখনো ফেরেনি। মা বলল। তোর বাবা এখন কোথায়? কবে ফিরবে? বাবা কলকাতায়, মা ঠিকানা জানে না, তাই চিঠি দিতে পারছে না। ঠিক আছে, নিয়ে যা। এতদিন পয়সাই যখন জমেছে, তখন আরেকটুকুতে আর কি হবে? বাড়িতে চাল আছে? আজকে রাত্রিরের মতো আছে। কালকের নেই? না। ঠিক আছে, চালও দিচ্ছি, নিয়ে যা। মেয়েটাকে দেখলেন কর্তা? বড় কষ্ট ওদের। বাপটা ঘুরে ঘুরে নানা রকম কাজ করে বেড়ায়, 9 মাসে 6 মাসে একবার বাড়ি আসে। বউটা কষ্ট দুঃখ করে সংসার চালায়। মেয়েটা খুব ভালো, মাকে সব কাজে সাহায্য করে। এইটুকু বয়সে অথচ বায়না নেই, কিছু নেই। তুমিও ভালো লোক সিদ্ধেশ্বর, মানুষকে ভালোবাসার চেয়ে বড় ধর্ম আর নেই। এই যে, এটা আমার বাড়ি ঠাকুর মশাই, চলুন ভিতরে চলুন। এই যে ঠাকুর মশাই, এই ঘরটাতেই আপনি থাকবেন। আপনি বিশ্রাম নিন, আমি বরং রান্নার জোগাড়গুলো করে আনি। আচ্ছা লোক তো তুমি, এত কি একজন মানুষ খেতে পারে? এ কি কাণ্ড! ঠাকুর মশাই, ঠিক করেছি, আজ আমরা আপনার প্রসাদ পাব। মাছ এক্ষুনি কেটে দেওয়া হয়েছে, আমার ছেলের বউ বাটনা বেটে দেবে। মাছটা রান্না করুন, বাড়ির সকলের ইচ্ছা আপনার হাতের রান্না খাবে। কি ব্যাপার বলো তো সিদ্ধেশ্বর, তোমাকে মনে হচ্ছে তুমি কিছু আমাকে বলতে চাও। যদি তাই হয় তাহলে নিঃসংকোচে বলো। ঠিক বলেছেন ঠাকুর মশাই, একটা জিনিস আজ অনেক দিন হলো মনের মধ্যে খালি ঘুরপাক খাচ্ছে।
কাউকে বলতেও পারছি না। কেন? কাউকে বলতে পারছো না কেন? সেটা একটা অদ্ভুত ব্যাপার ঠাকুর মশাই। লোকে শুনলে হয়তো পাগল হয়েছি মনে করে খ্যাপাবে। কিছু মনে করবেন না। আজ আপনাকে এখানে নিয়ে আসার পেছনে আমার একটু স্বার্থও আছে। আপনি সাধক সন্ন্যাসী মানুষ, ভাবলাম আপনি হয়তো আমার এই সমস্যাটার একটা সুরাহা করতে পারবেন। কি হলো? কি দেখছো ওদিকে? আপনি কিছু দেখতে পেলেন না? না? কি দেখতে পাবো? কি ব্যাপার বলো তো? পরে বলছি সব। আগে আপনি রান্না সেরে খেয়ে নিন, তারপর আপনার কাছে এসে বসে সব বলবো। হ্যাঁ, কি বলবে বলছিলে? বলো। সমস্ত কিছু শুরু আজ থেকে মাসখানেক আগে। গ্রামের হরিসভায় সংকীর্তন ছিল। বাড়ির সবাই শুনতে গিয়েছিল। তাদের ফিরতে অনেক রাত হবে, কিন্তু আমি দোকান বন্ধ করে বাড়ি এসে খাওয়া দাওয়া সেরে ঠিক এইখানেই বসেছিলাম। তখন রাত 9টা হবে। হঠাৎ মনে হলো বেড়ার ধারে কিছু একটা যেন গাবলা গাছের তলায় নড়ছে। ওখানে একটু ঝোপঝাড় মতো রয়েছে তো, অন্ধকারে প্রথমে বুঝতে পারিনি। ভেবেছিলাম গোয়াল থেকে হয়তো ছোট্ট বাছুরটা বেরিয়ে পালিয়ে গেছে। পরে দেখি তা নয়, একটা শিয়াল। শিয়াল? বেড়ার বাইরে? না, ভেতরে। সেটাই তো আশ্চর্য ব্যাপার। শিয়াল মানুষজন দেখলেই পালায়, লোকজন রয়েছে দেখলে ধারে কাছে ঘেঁষে না, কিন্তু এ জানোয়ার ঠায় দাঁড়িয়ে রইল আমাকে দেখে। আমি মুখে হুস হুস শব্দ করে তাড়াবার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই চমকালোও না। আমিও তো তাকিয়ে আছি, সেও তাকিয়ে আছে। কিছুক্ষণ বাদে এমনি পেছনে ফিরে আবার ঝোপের ভেতর চলে গেল। শিয়াল সাধারণত মানুষ দেখলেই পালায় বা বাড়ির উঠানে কখনো ঢোকে না, কিন্তু একটা সাহসী শিয়াল তো চলেও আসতে পারে। তাতে অবাক হওয়ার কি আছে? শুধু এই নয়, আরও ব্যাপার আছে ঠাকুর মশাই। শুনুন বলছি। কেবল ওই একদিনই না, শিয়ালটা পরপর 4-5 দিন এলো। তাতেও আমি ভয় পেতাম না, কিন্তু শেষ দিন একটা অদ্ভুত ঘটনা ঘটলো। আগে থেকেই সেদিন কয়েকটা ঢিল জোগাড় করে রেখেছিলাম। প্রাণীটা আসতেই একটা ঢিল নিয়ে তাকে ছুঁড়ে মারলাম। প্রথমটা তো লাগলো না, দ্বিতীয়টা বললে বিশ্বাস করবেন না, শিয়ালটা শরীরের ভেতর দিয়ে সোজা চলে গেল। কোনো কিছুতেই ঠেকলো না। তুমি ভুল করনি তো? হয়তো তোমার ছোড়া ঢিলটা গায়ে না লেগে পাশ দিয়ে বেরিয়ে গিয়েছিল। না ঠাকুর মশাই, আমার ভুল হয়নি। আমার সব কথা শুনে নিন, তাহলে বুঝতে পারবেন। আমিও প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু পরপর 2-3টে ঢিল একই রকমভাবে শিয়ালকে ছুড়লাম আর সেটা বেরিয়ে যেতে দেখলাম। ভয় পেয়ে গেলাম আমি। যাই হোক, পরদিন সকাল থেকে কাজের চাপে ব্যাপারটা মনেই রইল না। তাছাড়া পরের দিন রাত্রিরে খাবার পরে বেশ প্রস্তুত হয়ে বসেছিলাম, যদি শিয়ালটা আবার আসে। কিন্তু না, অনেকক্ষণ বসে রইলাম, একটা সাপ ছাড়া কিছুই দেখতে পেলাম না। সাপ দেখলে? কি সাপ? কি সাপ ঠিক বলতে পারবো না ঠাকুর মশাই। জায়গাটাতে তো আলো নেই, তবে বেশ মোটা। আচ্ছা বলো, তারপর কি হলো? তারপরের 3 রাত আবার কিছু দেখতে পেলাম না, কিন্তু খাওয়া দাওয়ার পর ঠিক এখানটা এসেই আমি বসে থাকতাম। বাড়িতে কাউকেই কিছু এ কথা বলিনি। তারপর একদিন রাত্রিরে হঠাৎ দেখছি ওই জঙ্গলটা আবার নড়ছে। ওখান থেকে যে একটা বড় কিছু বেরিয়ে আসছে সেটা আমি টের পেয়ে গেছিলাম, কিন্তু আমি ভেতরে ভয়ে ঢুকে যাব কিনা ভাবছি, এমন সময় দেখছি একটা ষাঁড় বেরিয়ে এলো। আমার খুব রাগ হলো দেখে, যে যা, এত কষ্ট করে বেড়া দেওয়াটা বেড়াটাকে ভেঙে দিয়ে চলে এলো। দেয়ালের গায়ে হেলান দেওয়া একটা লাঠি ছিল, সেটাকে দৌড়ে নিয়ে তাড়া করতেই দেখলাম সে পিছু পা হেঁটে ঝোপের মধ্যে মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে দেখি কোথাও কিছুই নেই, বেড়ায় ভাঙাও নেই, কিছুই নয়। অতএব এত বড় পানিটা বাতাসে কি মিলিয়ে গেল? তারপর কুকুরটাকে কবে দেখলে? হ্যাঁ, কুকুরটাকে এর 2 দিন পরেই। কিন্তু আপনি কি করে জানলেন কুকুরের কথা? সত্যি বলুন তো, আপনি কি কিছু বুঝতে পেরেছেন? পরে বলছি, আগে তোমার কথা শেষ করো। আর বেশি কিছু নেই। এই রকম ভাবেই একদিন একটা কুকুর দেখলাম। মনটা বড়ই কুগাইছে ঠাকুর মশাই, বিশেষ করে আজ। একটু আগেই পেছন দিকে তাকিয়েছিলাম না ঠাকুর মশাই,
দেখলাম সেই একই জায়গায় আবছা মতো একটা মানুষের চেহারা ওইখানেই ঠিক দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আপনি তো তাকালেন, কিছুই তো দেখতে পেলেন না। এ বাড়িতে তুমি কতদিন আছো? এটা কি তোমার পৈতৃক বাড়ি? আজ্ঞে না, আমার আদি বাড়ি এখান থেকে 15-16 মিটার দূরে আকাইপুর গ্রামে। আমার অবস্থা বিশেষ ভালো ছিল না ঠাকুরমশাই। শ্বশুরমশাই মারা যাওয়ার পর জমা জমি বিক্রি করে সম্পত্তি ভাগ হওয়ার সময় আমার বউ এই জমিটা পায়। আমিও এখানে বাড়ি করে তাই চলে আসি। কিছু ছিল না আগে, ঝোপঝাড় জঙ্গলে ভরা ছিল এই জমি। তোমার ভয় নেই সিদ্ধেশ্বর, এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে বটে, কিন্তু তাতে তোমার কোনো ক্ষতি হবে না। আমি সব ঝামেলা মিটিয়ে দেব, কিন্তু তার জন্য তোমার এখানে আমাকে আরও 2 দিন থাকতে হবে। তোমার আপত্তি নেই তো? আপনি কি বলছেন ঠাকুরমশাই? এ তো আমার ভাগ্য। যতদিন ইচ্ছা আপনি থাকুন, কিন্তু ব্যাপারটা কি বলুন তো? সব বলবো, আর একটু সময় দাও। আচ্ছা, তোমাদের গ্রামে খুব বুড়ো লোক কে আছে বলো তো? আমি একটু আলাপ করতে চাই। 2জন তো আছেন খুব বুড়ো। একজন হলেন হরিজাটা, হরিপদ ভট্টাচার্য, বামুনপাড়ায় থাকে, বয়স প্রায় 90, খুব একটা হাঁটাচলা করতে পারে না। আর রয়েছে কানাই জেলে, সে আমাদের গ্রামের নদীতে খেয়া পাড়ে কত মাছ ধরতো, এখন আর পারে না। তার ছেলে আজকাল খেয়া দেয়। ঠিক আছে, কালকে আপনাকে নিয়ে যাব। কে কে এলে? আগে আমি সিদ্ধেশ্বর, একটু দরকারে এলাম আপনার কাছে। ও, তুমি সিধু, সঙ্গে এটিকে? আজ্ঞে, আমার নাম তারানাথ চক্রবর্তী। পথে হাঁটতে হাঁটতে গতকাল সিদ্ধেশ্বরের বাড়ির অতিথি হয়েছি। আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। তারানাথ চক্রবর্তী, কি করা হয়? কোথাকার লোক? আমার বাড়ি অন্য জেলায়। করার মধ্যে একটু সাধন ভজনের চেষ্টা করি, আর সদ্গুরুর সন্ধানে ঘুরে বেড়াই। আমি সামান্য লোক। ও, যাই হোক, আমার কাছে কি প্রয়োজন? আপনি তো অনেক দিনের মানুষ, এই গ্রামে সব খবরই রাখেন। সিদ্ধেশ্বর এখন যেখানে বাস করছে, ওই জমিটা কি ছিল বলতে পারেন? ও, জমিটা তো বরাবরই বন জঙ্গলে ভর্তি হয়ে পড়ে দেখছিল, দেখেছি। কিছু ছিল বলে তো আমার মনে পড়ে না। না, এর বেশি কিছু তো মনে পড়ছে না। এবার কানাই জেলের কাছে যাব। চলুন, যাচ্ছি। কিন্তু এসবের মানে কি ঠাকুরমশাই? আর একটু সবর করো। আবছা আবছা একটা জিনিস আন্দাজ করছি। আর একটু খোঁজ খবর করি, তারপর আজ রাত্রিরে তোমার সঙ্গে কথা বলবো। কানাই জেলের বাড়িটা আমাকে দেখিয়ে তুমি গিয়ে দোকান খোলো। কে গো তুমি? আগে তো তোমায় কখনো দেখিনি এ গায়ে মনে হচ্ছে। আমি সিদ্ধেশ্বরের অতিথি, আপনার সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা, তা আমাকে কি দরকার বাবা তোমার? আচ্ছা কানাইদা, বলতে পারো সিদ্ধেশ্বর যেখানে বাড়ি করেছে সেখানে আগে কি ছিল? কিছু ছিল না, ঝোপঝাড়, ভাটবন আর একটা গাবলা গাছ ছিল কেবল। জমি তো ছিল সিদ্ধেশ্বরের শ্বশুর শ্যামাচরণের। শ্যামাচরণ মারা যাওয়ার পর ওটা পায় সিদ্ধেশ্বরের বউ। তারাও অনেক দিন জমি ফেলে রেখেছিল। এই হলো 12-13 বছর বাড়ি করে এসেছে ওখানে। কেউ কখনো বাস করেনি ওখানে? না, কে আর করবে? ওই একবার কেবল একজন সন্ন্যাসী। সন্ন্যাসী? কিরকম সন্ন্যাসী? সে বেশ ভালো সন্ন্যাসী কর্তা, লাল কাপড় পরা, গলায় একটা মোটা রুদ্রাক্ষের মালা, মাথায় জটের পাহাড়,
সে কোথা থেকে এ গ্রামে এসে ওই জমিটার এক কোণে আসন করে কিছুদিন ছিল। কিছুদিন মানে কতদিন? তা প্রায় 6-7 মাস ছিল। ওখানেই ত্রিশূল পুঁতে ধুনি জ্বালিয়ে বসে থাকতো। অন্য সাধুদের মতো নেশা ভাঙ করতো না। 6-7 মাস পরে যেমন হঠাৎ এসেছিল, তেমনি একদিন কোথাও চলে গেল, কে জানে। এসব কতদিন আগেকার কথা কানাইদা? হবে 30-40 বছর আগেকার কথা। হিসেব ঠিক বলছো তো? ঠিক মনে আছে? আছে কর্তা। ওই সময় তো আমার রামচরণ হারিয়ে যায়। খুব দুঃখ পেয়েছিলাম, তাই ভুলিনি। রামচরণ কে? তোমার ছেলে? না না, ছেলে কেন হবে? সে ছিল আমার কুকুর। কি হলো তার? সেটাই তো বুঝতে পারলাম না। ওই সন্ন্যাসী অখোরার কাছে ঘুরঘুর করত। তারপর একদিন থেকে তাকে আর খুঁজে পাওয়া গেল না। কি যে হলো কর্তা! কুকুর কখনো মালিককে ছেড়ে যায় না। অনেক দিন অপেক্ষায় ছিলাম, কিন্তু রামচরণ আর ফেরেনি। আজ তাহলে আসি কানাইদা। খুব ভালো লাগলো তোমার সঙ্গে গল্প করে। কেবল একটা কথা, এই সন্ন্যাসী ঠাকুর যে আসন করে বসেছিল, সেটা জমির কোন জায়গায়? গাব তলাটায় কর্তা। গাব গাছটা এখনো আছে। আচ্ছা, চলি তাহলে। আবার এদিকে এলে হয়তো দেখা হবে। তোমার বাড়িতে এসব যা ঘটছে তার অর্থ আমি বুঝতে পেরেছি। ভয় নেই, সব ঠিক হয়ে যাবে। সমস্ত ব্যাপার বলার আগে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। তুমি কি বাড়িতে কোনো অজুহাতে তোমার বাড়ির সবাইকে 2-4 দিনের জন্য অন্য কোথাও পাঠিয়ে দিতে পারবে? বাড়ির লোকজনকে? কেন বলুন তো? দরকার আছে। শোনো তাহলে বলি। তুমি কি জানো, খলসে পাতায় এসে তুমি বাস করার আগে তোমার এই গাবলা তলায় একজন সন্ন্যাসী এসে বেশ কিছুদিন বাস করেছিল। সন্ন্যাসী? কই, আমি তো কিছু জানি না। তোমার না জানারই কথা। এ বহু বছর আগেকার কথা। গ্রামের কেউ মনে রাখেনি, 2-1 জন ছাড়া। এত বুড়ো লোক কেউ বেঁচেও নেই। হরিজাঠাও তো মনে করে বলতে পারলো না। তবে কানাই জেলের মনে আছে, তার কাছেই জানলাম। ওই সন্ন্যাসী ছিলেন একজন তান্ত্রিক সাধক। গাবলাতলায় তিনি পঞ্চমুণ্ডির আসন করে বসেছিলেন। 6 কি 8 মাস ওই আসনে সাধনা করেছিলেন। কি সর্বনাশ! পঞ্চমুণ্ডির আসন! ভয় পেও না, এই আসন পবিত্র। এতে কারোর ক্ষতি হয় না। কিন্তু নিয়ম হচ্ছে, সাধনা শেষ হলে আসন ভঙ্গ করে দিতে হয়। এই সন্ন্যাসী তা করেনি। হয়তো জানতেন না, কিংবা আগ্রহ করেননি। পঞ্চমুণ্ডির আসন কিভাবে প্রতিষ্ঠিত করতে হয় জানো? 5টা মানুষের মাথার খুলি লাগে, তাই না? সাধারণ লোকজন তো তাই জানে, কিন্তু অন্যভাবেও হয়। 5টা মানুষের মাথা খুলি জোগাড় করা কঠিন। তাই শিয়াল, সাপ, কুকুর, ষাঁড় আর একটি মানুষের খুলি দিয়েও আসন করা যায়। তুমি বুঝবে না। ওই গাবলাতলায় 5টি খুলি পুঁতে আসন করা হয়েছিল। সেই খুলিগুলি এখনো ওখানেই মাটির তলায় রয়ে গিয়েছে। সাধু আসন ভঙ্গ করেনি বলে ওই 5টা প্রাণীরও মুক্তি হচ্ছে না। যে কোনো সাধকের পক্ষে এটাই খুব অন্যায়। নিজের সাধনা শেষ করে চলে গেল, কিন্তু জীবগুলোর মুক্তির ব্যবস্থা করে গেল না। সেই জন্যই ওই প্রাণীগুলি তোমাকে দেখা দিয়ে তাদের করুণ অবস্থার কথা জানাচ্ছে। মাটি খুঁড়ে খুলিগুলি বের করে নদীর জলে বিসর্জন দিলে ওদের আত্মার মুক্তি হয়ে যাবে। বাড়ির বাচ্চাদের আর মেয়েদের সামনে সেটা করা উচিত হবে না। তারা ভয় পেয়ে যাবে। আমার বউ কদিন ধরেই বাপের বাড়ি যাওয়ার জন্য বায়না ধরেছে। কালকেই আমি ওদেরকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে কাজটা আমরা পরশুদিন সকালেই করে ফেলব। কর্তা, সবাই চলে গেছে। এবার একটা মজুর ডেকে নেবো ঠাকুরমশাই। কত মাটি কাটতে হবে কে জানে। পাগল নাকি? এক্ষুনি সারা গ্রামে ব্যাপারটা রটে যাবে। গ্রামের লোকেদের তো চেনো না, তারা তোমার বাসর ভিটেতে অপবাদ ছড়াতে শুরু করবে।
যতই পরিশ্রম হোক তোমাকেই এই কাজ করতে হবে, দরকার হলে আমিও হাত লাগাবো। না না, তার প্রয়োজন হবে না কর্তা, আমি একাই পারবো। এবার এগুলো নিয়ে কি করা যায় কর্তা? মাঠের দিকে কোথাও গিয়ে পুঁতে দেবো? দূর পাগল, এক জায়গার মাটি থেকে তুলে অন্য জায়গায় পুঁতে দিলে তো সেই একই ব্যাপার হবে, কেবল জায়গা বদল হবে মাত্র, বদ্ধ আত্মার তো মুক্তি হবে না। তাহলে ওগুলোকে থলে শুদ্ধ নদীতে গিয়ে ফেলতে হবে। তার আগে মন্ত্র পড়ে আমি জিনিসগুলোকে নিষ্ক্রিয় করে দেবো, যাতে ওই আত্মারা আর ফিরে না আসে। আচ্ছা সিদ্ধেশ্বর, কানাই জেলের ছেলেকে আজ বিকেলে একটু পাওয়া যাবে? কিছুক্ষণের জন্য নৌকাটা আমাদের চাই। সে অসুবিধে হবে না, আমি এক্ষুনি গিয়ে বলে আসছি। কিন্তু কেন কর্তা? বুঝলে না, করটি শুদ্ধ থলেটি নদীর পাড়ে গিয়ে ফেললে চলবে না। তোমাদের নদীতে খুব বেশি স্রোত খেলে, ওটা যেখানেই ফেলা হবে সেখান থেকেই পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে। অন্তত কয়েকদিন তো থাকবেই বটে। স্নান করতে নামলে লোকের পায়ে লাগবে, নানা রকম কথা উঠবে। গ্রামের দু একজন আমাদের আজ খোঁড়াখুড়ি করতেও দেখেছে। কে কোথা থেকে কি আন্দাজ করবে তার ঠিক কি? তার চাইতে নৌকা করে ঘাট থেকে কিছু দূরে গিয়ে নদীর মাঝখানে বিসর্জন দেওয়াই ভালো। কানাই জেলের ছেলে যে দেখবে, তাকে আমি বলবো আজ তোমাদের বাড়িতে আমি বাস্তবায়ন করেছি, সেই পুজোর জিনিসগুলোই ফেলা হলো। থলে না ফেলে আলাদা কাপড়ে জড়িয়ে নেব এখন। আর হ্যাঁ, কমলির সঙ্গে তোমার কিরকম সম্পর্ক? তুমি কি কোনো অনুরোধ করলে রাখবে? কমলি আমাদের গ্রামের, যাকে সেদিন আমার দোকানে দেখেছেন, খুব ভালো সম্পর্ক। ওর বাবা বাড়ি না থাকলে আমি তো ওদের দেখাশোনা করি বলে কমলির মা আমাকে খুব মানে। কেন কর্তা? কমলির মাকে বলে এসো আজ বিকেলে অল্প কিছুক্ষণের জন্য যেন মেয়েকে পাঠিয়ে দেয়। বলো যে দুপুরের তোমার বাড়ির একটা পুজো হয়েছে, তার জিনিসপত্র কোনো বাচ্চা মেয়েকে দিয়েই নদীতে ফেলতে হবে, তাই ওকে একটু চাই। কমলি, ওটা ফেলে দাও। বদ্ধ জীবাত্মাকে মুক্তি দেওয়া খুবই পুণ্যের কাজ। আশা করি কমলির জীবনের দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে।